আজ আমি বলবো একদম একান্ত একটা ব্যক্তিগতও বলতে পারো, আবার একটা ভালো লাগা সেটাও বলতে পারো। তো সেই গল্প তোমাদের কাছে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেই সময় আমি ক্লাস 8-এ পড়ি। আর সেই সময় এই লোকাল নাচের স্কুল থেকে আমি অমলেশ্বরের উদয়শঙ্কর কালচারাল ন্যাশনাল ইনস্টিটিউশনে আমি অ্যাডমিশান নিই। তো আমাদের ক্লাসটা ছিল হচ্ছে প্রথমে শনি আর রোববার করে। যখন ডবল প্রমোশন পাই তো তখন শুক্র আর রোববার হয়ে গিয়েছিল। আর ক্লাসের টাইমটা ছিল হচ্ছে ওই 5টা থেকে 1.5 ঘন্টা করে হতো, দুটো করে ক্লাস। 5টা থেকে 6:30, আবার 6:30 থেকে 8টা এরকম হতো। আবার রোববার দিন আবার ক্লাস শুরু হতো সকাল 9টায়, 9টা থেকে 10:30, আবার 10:30 থেকে এরকম 12টা। তো মানে আমাদের বাড়ির লোকাল থেকে আর কি, ওখান থেকে মা আমায় ট্রেনে তুলে দিতেন। সেই প্রথম আমাকে ট্রেনে ছাড়া, একা হাওড়া স্টেশনে যাওয়া আর কি। আর বাবার তো শনিবার দিন হাফ ডেই হতো, তো বাবা বলেই রাখতেন, আমাকে বলে রেখেছিলেন যে কখনো যদি বাবার আসতে কিছুমাত্র লেট হয়, অবশ্যই কোনো দিনও হয়নি এরকম যে আমাকে ওয়েট করতে হয়েছে আমার বাবার জন্য, আগেই বাবা চলে আসতেন। তো সেই সময়টা না, ওই হাওড়া স্টেশনে 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্মের ওই জায়গাটায় না সিগারেটের স্টল ছিল। তো আমার বাবা আমায় বলেই রেখেছিলেন যে যদি কখনো বাই চান্স দেরি হয়ে যায়, আমি যেন আর কোথাও না যাই, কোথাও না দাঁড়াই, শুধুমাত্র ওই 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মের যে সিগারেট স্টলটা, ওর সামনে যেন আমি দাঁড়িয়ে থাকি। কি এরকম কোনো দিনই হয়নি যে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। হ্যাঁ, এমন হয়েছে যে আমিও ঢুকছি 1 নম্বর 2 নম্বর সিগারেট স্টলের ওদিকে, আর বাবাও আসছে এরকম। তো সেখান থেকে বাস বাস ধরতাম আমরা, তারপর পার্ক স্ট্রিট নামতাম। পার্ক স্ট্রিট থেকে নেমে, পার্ক স্ট্রিটে নেমে অনেকটা হাঁটা ছিল, অনেকটা, বেশ অনেকটা। তো হেঁটে তারপর যথারীতি আমাদের নাচের স্কুল, মানে সেন্ট জেভিয়ার্স কলেজের ঠিক অপোজিটে আমাদের এই উদয়শঙ্কর কালচারাল ন্যাশনাল ইনস্টিটিউট পড়তো। সেখানে যাবার পর এমনি যেমন পরিচিত হয়, অনেক বন্ধু হয়ে যায়, সেরকম তো হয়েছিল, কিন্তু বিশেষ একটি মেয়ে আমার খুব প্রিয় বান্ধবী হয়ে গিয়েছিল, ভীষণ। ওর বাড়ি ছিল কালীঘাটে। এবং অদ্ভুত ব্যাপার কি, আমরা দুজনেই কিন্তু একসাথে ডাবল প্রমোশন পেয়েছিলাম। আমার বাবাও ওকে খুব স্নেহ করতেন, আর ওনার বাবা আমাকে খুব স্নেহ করতেন। তা আমি যেমন আমার বাবার হাত ধরে যেতাম, তো ও হচ্ছে তার বাবার হাত ধরে আসতো। কিন্তু কখনো কখনো মানে কি হতো, হঠাৎ একদিন দেখলাম যে আমার বান্ধবী সাথে তার দাদাকে নিয়ে এসেছে। তো তখন তো আমি ছোটই প্রায়, খুব একটা আমার তখন বয়স না, স্কুলে পড়ছি আর কি। তো ওর দাদাকে দেখে একটু অবাক হয়ে গিয়েছিলাম। কেন বলো তো? কেন ওর দাদা না পড়াশোনায় ভীষণ ভালো ছিল, সাউথ পয়েন্টের স্টুডেন্ট ছিল। আর ওর দাদা দেখতে না পুরো ওই ওই হিন্দি মুভির তে অ্যাক্টর আছে না, বিবেক মুসরান, ওই টাইপ, মানে ওই রকম পুরো এক চেহারাটা ছিল, শুধু গায়ের রঙটা চাপা ছিল। তো ওই প্রথম দেখা ওনার সাথে আমার, মানে ওর দাদার সাথে আমার প্রথম দেখা। সেও আমায় প্রথম দেখেছে, আমি ওকে প্রথম দেখেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরমভাবে প্রায় প্রত্যেক দিনে উনি আসতে শুরু করলেন। হ্যাঁ, খুব মাঝে মধ্যেই ওর বাবা আসতো আর কি।
বেশিরভাগ সময় তখন ওর দাদাই আসতো আমার বান্ধবীর। তারপর স্কুল থেকে মানে ড্যান্স স্কুল থেকে বেরিয়ে যখন ছুটি হতো, বাস স্ট্যান্ডটা তো অনেকটা দূর। আমরা সবাই, আমি, বাবা, আমার বান্ধবী, তার দাদা, সব গল্প করতে 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 আমরা আসতাম। ওরা তো এই সাইডে কালীঘাটে চলে যাবে, তো রাস্তা ক্রস করার ব্যাপার নেই, ওরা এই দিক দিয়ে বাস ধরে যেত, আর আমরা হচ্ছে রাস্তা ক্রস করে হাওড়ার জন্য দাঁড়িয়ে থাকতাম। তো যা হয়, প্রথম প্রথম ভালো লাগা আমার শুরু হয়। তো সেটা তো কাউকে বলতে পারিনি। এবার সেটা আমি আমার বান্ধবীকে প্রথম কিন্তু জানাইনি। আমার বান্ধবী প্রথম জানালো যে, হরি, আমার দাদা তোকে খুব পছন্দ করেছে, তোকে ভালো লেগেছে আমার দাদার, তো দাদার সাথে ফ্রেন্ডশিপ করবি। এবার কথাটা হচ্ছে, আমার বাবা যেখানে আছেন, মানে বাবা তো রীতিমতো নিয়ে যেতেন, নিয়ে আসতেন। হুম তো সেখানে কোনো ছেলের সাথে বন্ধুত্ব মানে ভাবা যায় না। সেটা বাবা জানতে পারলে একেবারে মেরে দিত সেখানে। হ্যাঁ, কেন কি, এই নাচের স্কুল যাওয়া মানে যাওয়াকালীন তখন দেখেছিলাম কি, আমাদের উত্তরপাড়া থেকেও না আরেকটি মেয়ে আমার সাথে যেত, আমাদের স্কুলেই পড়তো, গড়িতে গড়িতে খুব বলতো আমাকে। তো আমরা আবার একসাথে যেতাম। বাবার কালিগ ছিলেন ওর বাবা, ওরা আবার গল্প করতে করতে যেত। হ্যাঁ, তো বাসের মধ্যে অদ্ভুত ব্যাপার, বাসের মধ্যে কেউ হয়তো সুন্দর কেউ উঠেছে, হয় না অনেক সুন্দর কোনো মুখ ওঠে, সে ছেলের হোক মেয়ের হোক। তা আমি বরাবরই খুব জলি, মানে আমার যে জুনিয়ররা তাদের কাছেও আমি খুব জলি। তো আমি আর ওই মেয়েটি পাশাপাশি সিটে বসে আছি, তো কেউ একটা উঠেছে। হুম, তো ওই বোনটা আমায় তখন বলছে যে, গড়ি দি, কী সুন্দর চেহারা দেখো, বলে ও হেসে ফেলেছে। কিন্তু আমার না হাসি পায়নি একদমই। তো ঠিক এমনও হয়েছে যে বাসের মধ্যে দেখছি যে ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে। হুম এবার আমি তাকাতেও তাকাতে পারছি না, কেন কি বাবার সামনে দাঁড়িয়ে আছে। বাসটাতে খুব ভিড় হতো বাসে। তো বাবা একদম পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে, আমি সেই কেউ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো তারপর বাস থেকে নামার পর বাবার হচ্ছে একটা এইখানটা মুড়িয়ে একদম রামচিমটি, মানে এরমভাবে চামড়াটা তুলে মুড়িয়ে দিত। বাবা আবার নখ রাখতো এখানে এখানে, মুড়িয়ে দিয়ে একদম রামচিমটি পুরো পুরো কেটে কেটে রক্ত। আচ্ছা, বাসের কোনো ছেলে যদি আমার দিকে তাকিয়ে থাকে, আমার দোষটা কি? আমার তো কোনো দোষ না সেখানে, কিন্তু আমার দিকে কেন তাকিয়েছে ছেলেটা? হ্যাঁ, সেই জন্য বাবারে সবই আমি লক্ষ্য করি, একটা রামচিমটি। ওর বাবার সামনে তো মারতে পারছে না, রামচিমটি দিয়ে দিয়েছে। তো সেইখানে আমি, আমার বান্ধবী যখন আমাকে জানালো ওর দাদা আমাকে পছন্দ করেছে, ন্যাচারালি আমারও ওনাকে পছন্দ হয়েছিল। তো সেখানে কোনো কথা এগোনো বলো বা কোনো কথা বলা বলো, ওই চোখে চোখে দেখা এইটুকুই। তাও কি, বাবার ওর দাদা সামনাসামনি যেত, আর আমি আর আমার বান্ধবী পেছনে পেছনে হাত ধরাধরি করে হেঁটে আসতাম। এই এরকম একটা ব্যাপার আর কি। মানে ভালো লাগলেও কিছু করার ছিল না, বলবো কাকে। হুম তো এরকমভাবে দিন যায়, মাস যায়। হ্যাঁ, কখনো ওর বাবা আসেন, কখনো ওনার ওর দাদা আসে আর কি। হ্যাঁ, এবার ফোন নাম্বার তো নেওয়া ছিল, কিন্তু তখন তো আর নিজের নিজের কোনো মোবাইলের ব্যাপার ছিল না, ল্যান্ড ফোন। এবার ফোন নাম্বারটা ন্যাচারালি ওদের নাম্বারও আমি জানতাম, আর আমার নাম্বারও অবশ্যই আমার বান্ধবী জানতো, বান্ধবীর বাবা জানতেন। হুম তো ফোনের মধ্যে আর কি, আমি কবে বাড়িতে থাকবো সেটা জয়িতাকে ফোন করে ফোনের মধ্যে বলে দিয়েছিলাম আমি। তো ও বলেছিল যে ওর দাদা কবে নাগাদ ফোন করতে পারবে, আমি যখন বাড়িতে থাকবো তখনই উনি ফোন করবেন। কিন্তু সেই ব্যাপারটা হলো না, মানে উনিও ফোন করেননি সেই সময় আর। হ্যাঁ, তা আমার যখন স্কুলের ছুটি হয়ে যায়, বাড়িতে আসি রীতিমতো, তখন ফার্স্ট আমি যেটা দেখলাম যে প্রত্যেক দিন আর কি
বিকেলে 4:30 এরকম নাগাদ করে ফোন। তখন মাও বাড়িতে আসতো না, আমি তাড়াতাড়ি করে স্কুল থেকে বাড়িতে ফিরে আসতাম যদি আমি বাড়িতে মানে স্কুলে যেতামও। হুম। তো মারও তখন ফিরতে একটু দেরি আছে, 4:10 নাগাদ স্কুল ছুটি হতো। তারপরে মা সব গোছাতে গোছাতে আস্তে আস্তে ওই 4:45 এরকম নাগাদ হতো। হুম। আর বাবার আসতে তো সেই সন্ধ্যে 7টা 7:30 এরকম। হুম। কখনো কখনো 8টা হতো আমার বাবার। তো সেই সময় যখন ফোন একদিন বেজেছে, হ্যাঁ, তো আননোন নাম্বার দেখছি, আমাদের কলার আইডি ছিল, আমাদের ফোনটাতে কলার আইডি ছিল। তো ধরেছি, ধরার পরে তো ওপাশ থেকে একটি পুরুষ কণ্ঠ, তা একটি ছেলে কথা বলছে আমার সাথে। তো বলছে যে, হ্যালো গৌরী, আমি পাবলিকপুর থেকে ফোন করছি। মানে এই করে করে কী হলো বলো তো, এই করে করে ওনার সাউথ পয়েন্টে পড়া শেষ হলো। আর তারপর আশুতোষ কলেজে ভর্তি হয়েছিল। তো এতগুলো মাস চলে গেল, বছর গেল। হ্যাঁ। তো ও যখনই বেরোতো, মানে তার আগ অব্দি আমাদের সাথে কোনো কথা নেই। ফার্স্ট যখন উনি মানে সাহস করে ফোন করেছিলেন, আমি ফোনটা ধরেছিলাম, তখন ফার্স্ট কথাটা বলেছিল পাবলিকপুর থেকে ফোন করেছিল, মানে আশুতোষ কলেজের ভেতর থেকে, নইলে বাইরে পাবলিকপুর থেকে, যে আজকে আমার এই পরীক্ষা ছিল, আমি পরীক্ষা খুব ভালো দিয়েছি। হ্যাঁ। উনি প্রথমে পরিচয় দিয়েছিলেন, উনি এই বলছেন। আর আশুতোষ কলেজ থেকে বেরোনোর পথে উনি বলেছিলেন যে আমি ভালো পরীক্ষা দিয়েছি, আজকে আমার এই পেপার গেছে, কালকে আবার পরীক্ষা আছে, তো কালকে হয়ে যাওয়ার পর আবার আমি তোমাকে ফোন করব বলে আমার এমনি হালচাল পুছেছিলেন, এই আর কি। ভালো লেগেছিল, মানে পরীক্ষা দিয়ে পরীক্ষাটা ভালো হয়েছে কেমন হয়েছে জানানোর জন্য উনি ফার্স্ট যখন আমাকেই ফোনটা করে বলেন। হ্যাঁ। বেশ ভালো লেগেছিলো আর কি। যে এটা তো ঠিক অন্যরকম ব্যাপার, মানে লোকে ফোন করে নানা রকম অন্যরকম সব কথা টথা বলে। হ্যাঁ। কিন্তু এই মানুষটা আমাকে যেদিন প্রথম ফোন করলো, প্রথম এনার সাথে কথা হলো, ফার্স্ট কথাই হচ্ছে ইনি পরীক্ষাটা কেমন দিয়েছেন। হ্যাঁ। তো কালকেও পরীক্ষা আছে, কালকে উনি ফোন করবেন। তো প্রত্যেক দিন ব্যাপারটা কী হতো বলো তো, প্রত্যেক দিন উনি আমাকে বলে দিত যে কালকে আমার এই টাইমে পরীক্ষা শেষ, আমি ফোন করবো। তো প্রত্যেক দিনই প্রায় কি প্রত্যেক দিন, কোনো দিন মানে মিস হতো না। উনি আমাকে প্রত্যেক দিন ফোন করে জানাতে ওনার পরীক্ষা কেমন হয়েছে। অবশ্যই বাড়ি থেকে করতেই পারতো সে ফোন, কিন্তু সে তাও মানে কলেজ থেকে বেরিয়ে ফার্স্ট ফোনটা আমাকে করতো, এই আর কি, পাবলিক বুথ থেকে। হ্যাঁ। তো এই হলো, এই আমাদের কথাবার্তা শুরু হলো। আর সত্যি কথা বলতে, উনি যে আমায় ফোন করে জানাচ্ছেন সেই কথাটা আমি না আমার দিদিকেও তখন আমি বলতে পারিনি। আমার দিদি পড়াশোনায় খুব ভালো ছিল এবং খুব সিরিয়াস টাইপের ছিল। তারপরে এই কথা জানার পরে ফার্স্ট যখন বাবাকে যদি বলবেই, তো বাবা তো আমাকে মানে আগাম উত্তম মধ্যম দেবে আর কি। হয়তো আমার কি মানে বাবা এমন প্রকৃতির ছিলেন, আর এত রাগ, এত বদরাগী ছিলেন, এত মেজাজ ছিল। হ্যাঁ। হয়তো নাচের স্কুলটায় আমাকে আর যেতে দেবেন না, অ্যালাউ করবেন না, ছাড়িয়ে দেবেন আর কি। তো সেই দিক দিয়ে তো সব কানেকশানই কেটে যাবে, আমার পক্ষে তো সম্ভব নয় যে গিয়ে একা একা বাইরে আমার বান্ধবীর সাথে বা বান্ধবীর দাদার সাথে দেখা করা। তো এই জন্য আমি দিদিকেও কিছু আর বলিনি, মানে এই যে ফোনের ব্যাপারটাও কিছু বলতাম না দিদিকে। আর পাবলিক বুথে আর ওইটুকুই কথা বলতো, জাস্ট আমি কেমন আছি, আমি যেন কালকে এই সময়টা ফোন উনি করবেন, আমি যেন ফোনটা ধরি, জাস্ট এইটুকু বলে উনি ফোনটা রেখে দিলেন। কিন্তু পাবলিক ফোন, তো পাবলিক বুথের ফোন, এই জন্য। তো এর মধ্যে একদিন তার মধ্যে আমাদের অলরেডি ডাবল প্রমোশন পাওয়া হয়ে গেছে আমার বান্ধবীর। হ্যাঁ। এবার যখন ফ্যাকাল্টিরা আসতো না, তখন আমি, আমার বান্ধবী, মানে অন্য সব জুনিয়রদের আর কি ক্লাস নিতাম আর কি আমরা। তো আমাদের হচ্ছে কথাকলি, কত্থক, ওড়িশি আর উদয়শঙ্কর ব্যালে, এই 4টে ক্লাস হতো আমাদের। মানে মানে প্রথম তো শনিবার হতো, শনিবার বলো বা শুক্রবার বলো, দুটো ক্লাস হয়ে যেত আমাদের। হ্যাঁ। আর
সেদিন হচ্ছে কথাকলি, আর ম্যাড্রাসে গুরুজি ছিলেন ওখানে। কথাকলি হতো, আর হচ্ছে ওড়িশি। আর রোববার দিন হচ্ছে কত্থক, তারপর হচ্ছে উদয়শঙ্কর ব্যালে। তো এরকম যেতে 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 ওর বাবার সাথে আমার বাবার খুব ভালো পরিচয় হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে আর কি। ওর বাবা তো আমার প্রচণ্ড প্রশংসা করেন আর কি। হ্যাঁ, আমি নাকি গানে ভালো, নাচে ভালো, দেখতে ভালো, স্বভাবে ভালো, মানে আমার খুব ঠান্ডা শান্ত প্রকৃতির, অবশ্যই তা না। হ্যাঁ, তো ওনাদেরও ইনভাইট করা হলো আমাদের বাড়িতে, কিন্তু তার আগে উনি আমাদেরকে বললেন যে একদিন, যে সেদিন রোববার ছিল, যে আমরা আগে বাড়ি গিয়ে তারপর যেন আমরা বাড়িতে ফিরি। তো আমাদের জন্য বাড়ির ওনার মিসেস সবাই ওয়েট করে আছে। তো আমাকে আমার বান্ধবী বলে, চল না আমাদের বাড়িতে, চল, খুব আনন্দ হয়, প্লিজ চল না। তো সে প্রথমবার ওনাদের বাড়িতে যাওয়া আর কি, আমার বান্ধবীর বাড়িতে যাওয়া। মনে আছে যে আমি তো কিছু খেতে ভালোবাসতাম না, মানে আমার খাওয়া নিয়ে একটু ঝামেলা ছিল বরাবরই। ঠিক অতটা আমার খাওয়ার মধ্যে পছন্দ হচ্ছে ওই ডিম সিদ্ধের কুসুমই। তো মাটন রান্না করেছিলেন বাবাকে, সম্ভবত মানে কি দিয়েছিলেন জানি না, মানে মাটনের সাথে লুচি না পরোটা কি একটা করে বাবাকে দিয়েছিলাম, ঠিক এখন খেয়াল পড়ছে না। তো যাই হোক, তো আমি কিছু খেলাম না বলে আমাকে না এক গ্লাস, এটা মনে আছে, এক গ্লাস আন্টি আমাকে হরলিক্স করে দিয়েছিল। তো বেশ অনেকক্ষণ ওই বাড়িতে ছিলাম, ওর দাদাও ঘরে ছিল। হ্যাঁ, তো বাবার সাথেও কথা বললো, আমাকে হাই হ্যালো করে ভেতরে করে ঢুকে গেল, সামনেও আসতে পারছে না। এই তো তারপর আমাকে বেরোনোর সময় আমাকে আমার সাথে ইয়েরও খুব ভালো কথা হতো, মানে ফোনে জয়িতার সাথে আমার বান্ধবীর সাথে খুব ভালো মতো কথা হতো, ঠিক আছে, মানে ফোনের মধ্যে। বান্ধবীকে ফোন করছি সেই নিয়ে কোনো প্রবলেম ছিল না, তাই আমি আমার ল্যান্ডফোন থেকে হোক, ওর ল্যান্ডফোন থেকে হোক, আমার সাথে কথা হতো। তো ফার্স্ট আমার বান্ধবী তখন বলল যে বাইরে ওর দাদা আমার সাথে দেখা করতে চায়। তো একদিনই বাইরে উনি আমার সাথে দেখা করতে চান, কিন্তু কিভাবে করব, আমার তো রীতিমতো মানে মানে রীতিমতো ভয়, আমি করব কী করে, মানে বাই চান্স যদি ধরা পড়ে যাই তাহলে তো। আর আশেপাশে ধরো সবাই প্রায় আমাকে চেনে, মানে যত না বাবার দিক দিয়ে চেনে, শিপ্রা দিদিমণির মেয়ে বলে সবাই চেনে, তো দেখাটা করবো কীভাবে, সেটাই। তো ওই কথা হলো, বান্ধবীকে বলে দিলাম যে ওই হাওড়া স্টেশনে 1 নম্বর 2 নম্বর যে ইয়েটা আছে, সিগারেট স্টলটা আছে, সেখানে দাঁড়াতে বলবি তোর দাদাকে। তো একটা টাইম দিয়ে দিয়েছিলাম সকালের দিকে, তো আমি দেখা করব। তো আমার একটি সাকরেদ ছিল, বন্ধু ছিল বেশ ভালো, একসাথে স্কুলে পড়তাম। সেই বান্ধবীকে ধরেছিলাম, সেই বান্ধবীকে বলেছিলাম যে দেখ, অনেক সময় স্কুল বাঙ্ক করে যখন তোর বাড়িতে যাই পড়াশোনা করি, তেমনি তুই অনেক সময় বাড়িতে চলে আসিস স্কুল বাঙ্ক করে। তা একদিন এরকম স্কুল বাঙ্ক কর, চল এই দিনটা। তো একজনের সাথে দেখা করবো বলে বান্ধবীকে সব কথাটাই বলেছিলাম, কারণ স্কুলে আবার সেই বান্ধবীটা আমার খুব প্রিয় বান্ধবী ছিল। তো তারপর আমি আর আমার বান্ধবী, মানে স্কুলের বান্ধবী, যথারীতি সেদিন কিন্তু স্কুলের না পিটি ড্রেস পরেছিলাম, জানো তো, কোনো শাড়ি ফাড়ি না। তো সাদা ড্রেস ছিল, পিটির সাদা ওড়না, সাদা বেল্ট। হ্যাঁ, তো সেরকম এই হাওড়া স্টেশনে গিয়ে, খুব মানে সেদিন এত ভয় লাগছিল। হাওড়া স্টেশনে গিয়ে সেই 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি এরমভাবে দাঁড়িয়ে আছি, কিন্তু তারপর দেখছি যে কেউ আসেনি, মানে ওর দাদা আসেনি। তো তখন আমার বান্ধবী বললো হয়তো মনে হয় আসবে না, তুই এক কাজ কর। আর সত্যি কথা বলতে সেই সময়টা তো আমাদের মোবাইল ছিল না, যে মোবাইল করে মানে ফোন করে জেনে নেব যে উনি কত দূর আছেন। তো
তো আমাকে আমার বান্ধবী বলে কিছুক্ষণ ওয়েট কর, তারপর আমরা বাড়ি ফিরে যাই, চল দরকার নেই বাবা, তারপর কেউ যদি দেখে টেকে ফেলে। হ্যাঁ, উত্তম উত্তম খাবো দুজনেই আমরা। তো এই রকম আমাদের দুজনের মধ্যে এই হচ্ছে, আসবে কি আসবে না আসবে না। তারপরে অফিসে দেখলাম হ্যাঁ উনি এলেন। তা উনি আসার পরে তারপরে আমরা গেলাম। আমাদের প্রথমেই জিজ্ঞেস করলেন কোথায় যাবে। হ্যাঁ, তো আমার বান্ধবীর সাথেও পরিচয় করলো। তো আমরা ফার্স্ট কথাই বললাম যে যেতে হলে বাড়িতে যাব, মানে আমি আর বান্ধবী আছি, আমরা বাড়িতে যাব। বলেছে ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা দুজনেই গেলাম হাওড়া থেকে বাস টাস ধরে আমরা কালীঘাটে ওনার বাড়িতেই গেলাম। তা বাড়িতে যাওয়ার পরে এবার একা ঘরে আমি আর আমার বান্ধবী আর ওর দাদা শুধু। হ্যাঁ, একটু কেমন লাগছিল আর কি। হ্যাঁ, তো তখন দেখলাম কি যে একটা হলুদ রঙের খামের মতো, হ্যাঁ ভেতরে কিছু আছে। হ্যাঁ, সেটা উনি আমাকে আমার বান্ধবীর সামনে দিলেন এবং দিয়ে বললেন যে এটা বাড়িতে গিয়ে খুলো। হ্যাঁ, আগে খুলো না, যতক্ষণ না বাড়ি পৌঁছেছ খুলো না, এটা বাড়িতে গিয়ে খুলো। আর এর মধ্যে কিছু লেখা আছে। হ্যাঁ, তো সেটার উত্তর আমি চাই। আর আরেকটা অদ্ভুত, মানে তখনকার দিনের মানে এরকম ভালো লাগাটা কেমন, একটা কি মিষ্টি সুন্দর ছোট্ট খেলনা হাঁস আমায় বলেছিল যে এই হাঁসটা তোমার কাছে রেখে দাও। যদি কখনো মনে হয় যে হাঁসটা ফিরিয়ে দেবে, এটা আমার খুব পছন্দের, তাহলে এটা তখন সেদিন তুমি আমাকে ফিরিয়ে দিও, আমি নিয়ে নেবো, বলে হাঁসটা তোমার কাছে রেখে দাও। তো আমি ওই হাঁস টাস কিছু নিইনি। চিঠিটা নিয়েছিলাম, নিয়ে আমরা কিছুক্ষণই ওদের বাড়িতে বসি। তারপর আবার আমি আর আমার বান্ধবী বলি আমাদেরকে হাওড়া বাসে তুলে দিতে, উনি দিয়েছিলেন। তারপর আমরা হাওড়া স্টেশনে আসি। এবার হাওড়া স্টেশনে এসে এবার ব্যাপারটা হয়েছে কি যে ওদের বাড়িতে না মিষ্টির দোকান ছিল। এবার ওই ভিএনে যারা কাজ করতো, দুই দাদা, মানে আমার বান্ধবী, তার মধ্যে একটি দাদা ওইখানে সিগারেট স্টলে ওইখানটাতেই দাঁড়িয়ে আছে, আর আমরা ট্রেন দেখার জন্য ওখানেই দাঁড়িয়ে আছি। ব্যাস অপরিচিত তো, মানে আমার বান্ধবী তো তখন বলছে যে দেখ করি যে চোখে চোখে পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখান থেকে তাড়াতাড়ি চল। তো ওখান থেকে অন্য জায়গায় গেলাম, অন্য জায়গায় গিয়ে তারপর সেদিন খুব সম্ভবত মনে হয় শনিবার হয়তো ছিল, জানো তো, সেদিন খুব সম্ভবত শনিবার ছিল। এবার বলে না যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয়, তখন দেখছি মানে যেখানটা দাঁড়িয়ে আছে হচ্ছে ট্রেনের জন্য, সেখানে ঠিক পাশে আমার বাবা দাঁড়িয়ে। মানে আমার তো জাস্ট ওপরকে কিছু বলতে পারছি না, জাস্ট ইশারা করছি যে এখান থেকে চল, এখান থেকে চল। মানে বাবা যদি দেখতে পায় যে হাওড়া স্টেশনে কী করছি দুই মেয়েতে আমরা, ওর কথা তো বাদ দাও, আমাকে তো একেবারে রেল লাইনে ফেলে পেটাবে বাবা। যা হোক করে ওখান থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পড়ি করে আমরা করলাম, চলে গেলাম ওখান থেকে, সরে গেলাম আমরা। আবার আমার বান্ধবীর একটা ব্যাপারটা ছিল, ওকে আবার বাড়িতে পৌঁছে দিতে হতো, তারপর আবার আমাকে ট্রেন ধরতে হতো। এই করে আবার সেদিন না অনেকটা দেরি হয়ে গেছে, আমি ওকে আবার পৌঁছতে গেলাম। ওর বাড়ি ছিল কন্যাগড়ে, তো আমি পৌঁছতে গেলাম ওকে। আবার ফেরার পথে কি একটু প্লিজ দেরি হয়ে যাচ্ছে, মানে একটু বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করে না, হ্যাঁ একটু প্লিজ কষ্ট করে তোমরা শুনে নিও এটা। এবার যখন ফিরছি তখন কোনো ট্রেন নেই, করতে 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 আমার তো রীতিমতো, মানে কি বলবো, রীতিমতো সন্ধ্যের মতো হয়ে এসেছিলো। তারপর যখন আমি স্টেশনে নামি, দেখছি যে প্রায় তো ভালোই, মানে মানে ভালো টাইম হয়ে গেছে আর কি। দৌড়তে দৌড়তে আসছে কি এই আমাদের বাড়ির শিব মন্দিরের সামনে, মানে একটা কী বলে ওটা, ওই উঁচু মতো জায়গা থাকে না, ওইখানে পুরো আছাড় দৌড়ে আসতে গিয়ে। কেন তখন হঠাৎ দেখছি কি বলো তো, আমার বাবা বারান্দাতে দাঁড়িয়ে আছে।
একেবারে মানে হাঁটু দুটো কেটে গেল, এখানটা কেটে গেল, ভ্যাবা করে কাঁদছি। বাড়িতে গেলাম ওই অবস্থায়, সে তো গেল ছাড়ো। তো তারপর রাত্রিবেলাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, সাহসও পাচ্ছি না, রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন ওটা আমি বের করলাম, দেখলাম একটা সুন্দর গ্রিটিংস কার্ড, মাউসের ছবি টবি আছে ওটাতে। হ্যাঁ, তো ওর মধ্যে একটা লেখা আছে যে যদি কোনোদিনও হারিয়ে যাই আমি, যদি কোনোদিনও অনেক দূরে চলে যাই, তাহলে আমার নাম নিয়ে 3বার ডেকো, আমি যেখানেই থাকবো ফিরে আসবো তোমার কাছে। খুব যত্ন করে রেখে দিয়েছিলাম ওটা, ওই কার্ডটা এখনও আছে। আমি না খুঁজে বের করে তোমাদেরকে দেখাবো, কেমন? তো তারপর তো যেমন স্কুলে যাওয়া, নাচের স্কুলে যাওয়া, এই আর কি। তা এই চলতে থাকলো। এই একবারই শুধু মানে স্কুল বাঙ্ক করে ওরভাবে আমি আর অপু গিয়েছিলাম আর কি। হ্যাঁ, তারপরে মানে আমি পড়ছি সন্ধেবেলা, তো ওদের বাড়ি থেকে ফোন এসেছে। আমার বাবা ফোন ধরেছে, এবার ধরার পরে কথা টথা হলো টলো, তারপর বাবা আমার মাকে বলছে যে শোনো, মানে আমার বান্ধবীর বাবার ব্যাপারে বলছেন যে ও ফোন করেছিল, করে বলছে মেয়েকে খুব পছন্দ, কিন্তু ওর ছেলেও তো এখন ছোট, ওর ছেলেও তো পড়াশোনা করছে, তো কী করব বলো, আমি তাহলে কি বলবো, বলি কি রাজি হবে? কারণ ছেলেটা ভালো ছেলে, যতদূর দেখেছি পড়াশোনায় ভালো, হ্যাঁ, ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, ফ্যামিলি তো খুবই ভালো, বাবা মা দুজনেই গভর্নমেন্ট সার্ভিসও করেন। ছেলেটা ভীষণই ভালো। আর আমার বান্ধবী সবচেয়ে বড়ো, যে যদি ওই বাড়িতে যাই আমি, আমার বান্ধবী থাকবে ওখানে। তো আমার যে কী হয়েছিল, আমি পড়তে পড়তেই তখন ভেতর ঘর থেকে প্রায় চেঁচিয়ে বাবাকে বলে দিয়েছিলাম যে না, আমি ওই সব বাড়িতে আমি যাব না, মানে ওই বাড়ির কেউ হব না আমি। তো বাবা তখনও বলেছিলেন, মাও বলছিলেন যে ফ্যামিলিটা ভালো। যাই হোক, এরপর তো যথারীতি আমিও পাস টাস করে রবীন্দ্রভারতী, সেখান থেকে শান্তিনিকেতনে চলে গেলাম। যখন শান্তিনিকেতনে চলে গেলাম তখন না পুরোটাই বলতে পারো যে আমার বান্ধবীর সাথে একেবারে বলতে পারো সেরকমভাবে ডিট্যাচ হয়ে গিয়েছিলাম। কেননা শান্তিনিকেতন থেকে কি ফোন করব, ওই মায়ের ফোন আসতো শনিবার রাত করে, মায়ের সাথে কথা বলতাম, আর কারোর সাথে কোনো টাচ ছিল না, এমনি ওখানকার বন্ধু বান্ধব এই আর কি। তারপর অবশেষে কী হলো জানো তো, আমার বিয়েটা, আমার দিদির বিয়েতে ওদেরকে নেমন্তন্ন করা হয়েছিল, ওরা এসেছিল। তো আমার বিয়েতে আমার বাবা বলেছিলেন যে চল তোর বান্ধবীর বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে আসি। আমার বিয়ের গল্প আমি আরেকদিন বলবো, আজকেরটা তো অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, তো কিন্তু আমি বাবাকে বলেছিলাম যে না বাবা, আমার অন্যান্য রবীন্দ্রভারতীর মধ্যে তো তুমি নেমন্তন্ন করতে চাইছো করো, কিন্তু আমি ওখানে ঠিক আমি জানি না যে বিয়ের নেমন্তন্নটা তুমি ওখানে করো ওদেরকে। তা বাবা ঠিক বুঝতে পারলেন না, বলেছে তোর এত ভালো বান্ধবী তুই বিয়েতে নেমন্তন্ন করতে দিচ্ছিস না? তো আমি কেন জানি আমি বাস সাজলাম, বললাম না, আমি আর বিয়েতে অন্তত ওকে তুমি নেমন্তন্ন করো না। কেন কি, দিদির যেদিন রেজিস্ট্রি হয় সেই দিন দিদির নিজেদের একটা স্কুল ছিল ক্রিসমন্ট, তো ওখান থেকে আমি ফোন করেছিলাম ওদেরকে, মানে আমার প্রিয় বান্ধবীকে, ওর দাদার সাথেও আমার কথা হয়েছিল। তো ওর দাদা আমাকে একটা কথা বলেছিল যে দেখো আমাদের ভালো লাগা ছিল, কিন্তু অদ্ভুত টাইপের, ওর প্লেটোনিক লাভ বলে না সেরকম, আদার্স কিছু না। তো ওর দাদা অদ্ভুত ব্যাপার, দাদা আমাকে একটা কথাই বলেছিল যে দেখো গাছের ফুলটা গাছেই ভালো লাগে,
কিন্তু গাছ থেকে যদি তুমি ফুলটা পেড়ে নাও, তাহলে কি সেটা সেরকমভাবে ভালো থাকে? সেটা তো দুদিন পর শুকিয়ে যাবে। তো তুমি যেমন আমার কাছে একটা সুন্দর ফুল, তুমি দূরে আছো, দূরে থাকো। আর আমাদের মধ্যে সম্পর্ক তো এমন যে সেটা তো সেরকমভাবে প্রেম বা অন্য কিছু কোনো দিনই হয়নি। তোমাকে ভালো লেগেছে, আমরা দুজন দুজনের সাথে সুযোগ সময় মতো কথা বলি, এই হুম। কিন্তু আমি চাই না যে আমাদের জীবনে কোনো রকমের সম্পর্ক তৈরি করে তিক্ততা বাড়ুক। সেদিন না খুব মনে একটা খারাপ লেগেছিল আমার। যাই হোক, তো তারপর আমি আমার বান্ধবীকে বলেছিল না আমার দাদা একটু এরকম টাইপেরই। হ্যাঁ, পছন্দ তোকে করে ঠিকই, কিন্তু যাই হোক, ওই বলেছিল আমি বাবাকে বলবো যে তোর জন্য কথা বলতে, দাদার জন্য। তো যাতে আমার আমার তুই বৌদি হতে পারিস। কিন্তু ওর দাদা যখন প্রথমেই আমাকে এরমভাবে বলে দিয়েছিলেন, মানে সেই দিন, তো আমি কষ্ট খুব পেয়েছিলাম, মন থেকে একটু শক্ত হয়ে গেছিলাম। আমিও কোনো দিন চাইনি ওই বাড়িতে বিয়ে করে আমি যাই, এটা তো প্রথম ভালো লাগা কাউকে। কিন্তু এরকম একটা কথা উনি বলবেন সেটাও আমি আশা করিনি। কেন কি, আমাদের মধ্যে যখন কথা হতো না, পরে উনি তো ল্যান্ড ফোনে ফোন করতেন যখন আমার স্কুল ছুটি থাকতো। হ্যাঁ, বাড়িতে কেউ থাকতো না, তখন ল্যান্ড ফোনে ফোন করতেন, অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলতাম। শুধু তাই না, মানে একটার পর একটা আমাকে গান শোনাতে বলতো, আমি গান শুনিয়ে যেতাম, ও আমার সাথে সাথে গাইতো। অদ্ভুত একটা লাইফ ছিল ওটা, ভালো ছিল লাইফটা। যাই হোক, অবশেষে আমারও বিয়ে হয়ে গেল। তো তারপর বিয়ের পর যখন মানে এখানে এলাম, খুব সম্ভবত ফেব্রুয়ারি মাস, সেদিনও বাড়িতে আমি একা আছি। আমাদেরই তো বিয়ে হয়ে গেছে, বাবা অফিসে, মা স্কুলে, আমি একা। আমার হাজব্যান্ড তো এসে থাকতো না, আমায় পৌঁছে দিয়ে চলে যেত কাজে। তো আমি আমার বান্ধবীকে ফোন করি, ওটা ফেব্রুয়ারি মাস, আমি আমার বান্ধবীকে ফোন করি। তো আমার বান্ধবী ফোনটা ধরে, আমার সাথে কথা বলে, আমি বললাম। তো তখন এমন একটা কথা আমি শুনলাম যে কী বলবো, আমাদের জানুয়ারিতে বিয়ে হয়েছিল, ফেব্রুয়ারিতে আমি ওকে ফোন করি। তো আমি শুধু জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ রে, তোর দাদা কোথায় রে? ও আমাকে একটা কথা বলল যে দাদা নেই। দাদা নেই মানে কোথায়? আমি এটাও বললাম যে ও কি কারোর সাথে চলে গেছে, কিছু হয়েছে? হলো যাবে কার সাথে? আমার দাদাটা নেই। মানে বলে বাবা কত ওকে বেলতি পেটাতো, কত কিছু করতো, রাস্তায় দাঁড়িয়ে পাড়ার মোড়ে দাদা যখন কথা শুনতো না অনেক সময়, কিন্তু দাদাটা তো পুরোই চলে গেল। তখন না ঠিক বুঝতে পারছি না, মানে কী হলো। তো তারপরে বললো যে দেখ, আমার দাদার বিয়ে ঠিক হয়েছিল, তো আমার দাদা চাকরিও পেয়েছিল একটা, বাইক শিখছিল। তো যে বন্ধুর বাইকে সে শিখছিল, সেই বন্ধুটার তো চালাচ্ছে, আমার দাদা পেছনে বসেছিল। আর পেছন থেকে একটা মিনি বাস খুব দ্রুত বেঁকে আসছিল, কিন্তু আমার দাদাভাই ভেবেছিল যে মিনি বাসটা বোধহয় ধাক্কা মেরে দেবে বাইকটাকে। সেই জন্য ভয়তে আমার দাদা বাইক থেকে ঝাঁপ মেরেছে যে বেঁচে যাব, এই আর কি। কিন্তু যে ভয় সেটাই হলো, মিনি বাসটা আমার দাদার উপর দিয়ে বেরিয়ে গেল। মাথাটা সব কিছু ফেটে ফুটে গেছিলো, একেবারে ঘেলুটেলু বেরিয়ে ওখানে স্পট ডেট। আর ওর বন্ধুটা নাকি সুস্থ আছে, ঠিক আছে। সেই সময় শুরু হয়েছিল খাস খবর, নতুন করে খাস খবর হতো তখন। আমি না শুনে, ও তো ওখান দিয়ে হাওয়া করে ওদিক দিয়ে কাঁদছে, আমি এদিক দিয়ে চিৎকার করে এদিকে কাঁদছি, করে
ফোন রেখে দিলাম, চুপ করে ঘুম হয়ে বসে আছি। আমার মায়ের কাছে চাবি থাকতো, গোদরেজের লক আমার খুলেই ঢুকতো দরজা, ওই বেল বাজাতো, তারপর আমার খুলবো সেই ব্যাপার না। মা ঘরে এসে দেখলাম প্রচণ্ড কাঁদছি, হাওয়া করে কাঁদছি, আমি ভীষণ কাঁদছি আমি। আর যে কার্ডটাও দিয়েছিল আমাকে ওর দাদা, সেটা বের করে, মানে আমার মায়ের বাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পরে একটা সুটকেস ছিল, সেখানে সব কিছু রেখে দিয়েছিলাম। আমি শান্তিনিকেতনের জিনিস বলো, কোনো বন্ধু যদি আমায় কোনো কিছু গিফট করে বা কোনো চিঠি পিঠি ওই সুটকেসটাতে থাকতো। ওই ছোটোবেলাতে টিনের সুটকেস নিয়ে আমরা স্কুলে যেতাম না, সেই টিনের সুটকেস। ভীষণ কাঁদছি, তারপরে মাকে আমি সব কিছু বললাম, খাওয়াও করে কাঁদলাম। আমার জানুয়ারিতে বিয়ে হয়েছে, আর এটা ঘটেছিল হচ্ছে 5ই জুন, তার আগের বছর। আমি মাকে সব কিছু বললাম, ভীষণ কাঁদলাম। আর কিছু করার ছিল না, কিন্তু মনটা এত ভেঙে গেছিলো। তারপর থেকে না আমি ওকে ভুলতে পারতাম না, জানো। ওই যে বলেছিল না যে আমি যদি কোনোদিনও হারিয়ে যাই, দূরে চলে যাই, নাম নিয়ে 3 বার ডেকেও আমি আসবো। অনেক ডেকেছি, আসেনি গো। ও বলেছিল কিন্তু ও আসবে, ও আসেনি। দিদিকে বলতাম, দিদি ও তো আসছে না। মাকে বলতাম, বাবাকে বলার সাহস ছিল না। আমার বরকে বলেছিলাম। আমার বর অদ্ভুত একটা ব্যাপার কি, আমার জীবনে যা কিছু ঘটে সব কিছু আমার বরকে আমি জানিয়েছি, ওর ব্যাপারে আমি জানিয়েছিলাম কী কী করেছিলাম। স্কুল বাং করে আমি আর আমার বন্ধু অপু একসাথে দেখা করতে গিয়েছিলাম ওর সাথে, সব কিছু। এবং ও চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না। আমার দিদি আমাকে বলেছিল, বল জীবনে খুব আপনজনের কারুর চলে যাওয়াটা দেখবি, তখন হয়তো ওকে ভুলতে পারবি, তার আগ অব্দি না। ভুলতে তো পারিনি, এত কষ্টভাবে ও চলে গেল, এত অল্প বয়সে। কত হবে ওর বয়স তখন, 18, 19, 21 না 22 বছর বয়স হবে তখন ওর। তো তারপর বাবাকে হারিয়েছি। বলতে পারো এই যে কষ্টটা বাবাকে হারানোর পরে, ওই গাঢ় যে কষ্টটা ছিল ফিকে হলো। তারপর আবার দিদি চলে যাওয়ার পর, মা চলে যাওয়ার পরে আরও ফিকে হয়ে এলো। কষ্ট আছে, কারণ প্রথম ভালোবাসা বলো, প্রথম ভালো লাগা বলো, সেটা কখনো ভোলা যায় না। আর ওই মানুষটার সাথে তো অনেক কথা বলতাম ফোনে। আর সেই ছোটোবেলার যখন কচি মন, সেই সময়ের ভালো লাগা, ভালোবাসা বলতে পারি না ওকে, আজও ভুলতে পারিনি। হয়তো এত বছরে সে জন্মগ্রহণও করে গেছে। শেষটা বড় কষ্টের হয়েছে ওর, খুব কষ্টের। যদি আমি ওর সাথে সম্পর্কে জড়িয়ে থাকতাম বা আমাদের মধ্যে কোনো রিলেশন হতো তৈরি, তাহলে ও চলে যেত কিনা আমি জানি না। কেন, আমি একটা জিনিস জানো তো, বিশ্বাস করো নাও করো, একটা জিনিস আমি খুব দেখেছি, এটা অনেক অনেক ক্ষেত্রে দেখেছি। ওই জিনিসগুলো পরে বলবো আর এক ভিডিওতে, আজকে তো বিরাট বড় ভিডিওটা হয়ে গেল। আমি যাকে ভালোবাসি সেই মানুষটাকে যদি আমি কোনো কারণে তার কাছ থেকে ডিটাচ হয়ে যাই, সেই মানুষটা একটা অদ্ভুত ব্যাপার হয়, একটা খারাপ কিছু হয়। আর সবচেয়ে খারাপটা হচ্ছে পৃথিবী থেকে চলে যায়। আর যতক্ষণ আমার সাথে টাচে থাকে সে ভালো থাকে। এইটা আমি দেখেছি, খুব দেখেছি এটা আমি।
এরকম একটা না, অনেকগুলো আমি এরকম দেখলাম। যতক্ষণ সম্পর্ক ভীষণভাবে আছে, কথা হচ্ছে, দেখা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, খুব ভালো সম্পর্ক, কিন্তু যেই মুহূর্তে সে আপনা হতেই আমি ডিটাচ হই, এমনি এমনি, বা অনেক সময় হয় না, ওই আমি যখন শান্তিনিকেতন চলে গেছিলাম আর কি, বা কোনো রাগারাগি ব্যাপার, সেই ক্ষেত্রেও আমি দূরে সরে গেলাম। সেই ক্ষেত্রে, সব ক্ষেত্রে মানে সরে গেলেই, যে মানুষটাকে ভালোবাসি তার জীবন থেকে সরে গেলেই সেই মানুষটার কিছু না কিছু একটা হয়, আমি দেখেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা ভীষণ বড় হয়ে গেল। তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও, ভালোভাবে দেখে নিও, একটু পারলে একটু কষ্ট করো, প্লিজ প্লিজ। তা কেন কি দেখো, আমার তো জীবনের গল্পগুলোই বলছি, আর এই গল্পটা দুভাগে হলেই শুনতে ভালো লাগতো কিনা জানি না। হ্যাঁ, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, তোমাদের অনেক ভালোবাসি। আবারও বলছি, আমার পাশে থেকো প্লিজ। একটু কষ্ট করে এই ভিডিওটা আজকে আমার দেখে নিও, কেমন? আজকে তাহলে আসছি। লাভ ইউ।